শিক্ষিত করে তারপর যখন পড়তে পাঠাবেন, ভাবতে পারছেন যদি তার পরিণতিটা ওই আরজি করের বোনটার মতো হয়? দুর্ভাগ্যের বিষয়, আমরা কোথাও বলি না, গোটা পৃথিবীতে কোথাও বলি না যে যতদিন লোভ, মোহ, মদ, মাৎসর্য এই গুণগুলো মানুষের মধ্যে, এই তাম গুণগুলো মানুষের মধ্যে প্রকট থাকবে ততদিন পর্যন্ত নারী পুরুষ কেউ সুরক্ষিত নয়। কিন্তু রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হলো ধর্ষক, যারা খুনি, যারা অপরাধী, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। এটাই কাজ। আমরা তো এটাই চেয়েছি। রাষ্ট্র কি ভূমিকা পালন করছে কামদুনি থেকে আরজি কর পর্যন্ত? এখনো পর্যন্ত দেখে যাচ্ছেন যারা ধর্ষক, যারা খুনি, তাদেরকে বুক দিয়ে আঁচলের তলায় আগলে রাখছেন। ছোট ছেলে যিনি ধর্ষণ করছেন তিনিও নাকি বাচ্চা। ছোট ঘটনা। এই যার বোধ, তাকে অন্তত তার হাতে আমাদের নারীরা যে সুরক্ষিত থাকতে পারে না সেটা আমরা প্রত্যেকেই বুঝি, জানি। আজকে এমন একটা দিনের জন্ম হয়েছে যেখানে আমরা আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যাদেরকে নিয়ে রাত্রেবেলায় গাড়ির পিছনে চাপিয়ে নিয়ে যেতে গেলে বুকটা কাঁপে। খুব সুরক্ষিত অবস্থায় আমরা যাওয়া আসা করতে পারি কি বলুন? কেন এই পরিস্থিতি হবে? সুশাসন না থাকলে তার যে ভয়াবহ পরিণতি হয় মালদাতে দেখতে পেয়েছেন। কি না, পরীক্ষায় চুরি করতে দিতে হবে। চুরি করতে না দেওয়ার জন্য শিক্ষকদের গায়ে গরম জল ঢালা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে স্কুলে, শিক্ষকদেরকে ধরে ধরে বেধড়ক পেটানো হয়েছে। এই সমাজটা আমরা চেয়েছি, এই শিক্ষা ব্যবস্থা আমরা চাই। এখানে দায়টা শুধুমাত্র এই যে সমাজের সেটা নয়, দায়টা আমাদেরও আছে যে আমরা ঠিক মতো শেখাতে পারছি না। কিন্তু তার থেকে বড় দায় এই শাসকের, যারা জানিয়ে দিয়ে গেছেন। একজন মুখ্যমন্ত্রী যদি দাঁড়িয়ে বলে, হাইকোর্টের পাশে সভা করে যদি বলেন সাদা খাতায় চাকরি করা কারোর চাকরি যাবে না, আমি দায়িত্ব নিচ্ছি, সেই সমাজে চোরেরা উৎসাহিত হবে না থেকে সাধুরা বুক ফুলিয়ে ঘুরতে পারবেন সেখানে? আমরা কোন সমাজ চাইছি? কোন সমাজের স্বপ্ন দেখি? সরকার পরিবর্তনের ডাক দিতে আমরা আসিনি। আমরা বলছি যে ব্যবস্থার পরিবর্তন হোক। এই ব্যবস্থা এর আগের জামানাতেও ছিল, কম আর বেশি। আমরা বলছি ব্যবস্থার বদল হোক। এই ব্যবস্থাগুলোর পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই শিক্ষা ব্যবস্থার, যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের কষ্টে লালন করা আমাদের ছেলে মেয়েদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। পুরুলিয়া জেলার অনেক স্কুল থেকেই এবারে রাজ্য ক্রীড়াতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন। তারপরে তাদের ভবিষ্যৎ। গ গ্রুপের এবারে একটি মেয়ে 100 মিটার রান কমপ্লিট করেছে 14.02 সেকেন্ডে। তাকে যদি ট্রেনিং দেওয়া হয়, উন্নত পুষ্টিকর খাবার দেওয়া হয়, মেয়েটা খুব গরিব বাড়ির মেয়ে, কিন্তু জলপাইগুড়ির। আমরা বিশ্বাস করি না যে অন্তত 4 সেকেন্ড সময় সে কমিয়ে নিয়ে আসতে পারবে। 10 সেকেন্ডের নিচে চলে এলেই তো তার মানে ইন্টারন্যাশনাল পদকের দোরগোড়ায় চলে গেল। পরিণতি কি হবে? তার কাউন্টার পার্ট যে ছেলেটি বা যে মেয়েটি আমেরিকায় ওই বয়সের লেভেলে দৌড়াদৌড়ি করছে, তার সময়টা কিন্তু এই 14 সেকেন্ডের থেকে অনেক বেশি। তফাৎটা কি হবে? ওই জলপাইগুড়ির ওই মেয়েটি নাবালিকা অবস্থায় বিয়ে হবে, কারোর বাড়িতে বাসন মাজবে বা দৈনিক গৃহবধূ হয়ে জীবন কাটাবে। আর আমেরিকার ওই মেয়েটি গলায় মেডেল ঝুলিয়ে অলিম্পিকের পোডিয়ামে দাঁড়াবে। আমাদের শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব নেই ওই মেয়েটিকে, সরকারকে বাধ্য করা যে তুমি তার দায়িত্ব নাও তার? এই সরকারের ক্রীড়া বাজেট হচ্ছে 500 কোটি টাকার বেশি। ভারতবর্ষের কোন রাজ্যে 500 কোটি টাকা ক্রীড়া বাজেট নেই। এই টাকা কোনো ক্রীড়া উন্নয়নের জন্য, কোনো ক্রীড়াবিদদের লালন পালনের জন্য খরচা হয় না সাথী। সেই টাকা যায় ক্লাবে ক্লাবে মদ্যপানে উৎসাহ ভাতা হিসাবে। আমার আপনার ট্যাক্সের টাকা, কারো বাবার টাকা নয় এটা। এই রাজ্যটা কারো জাগিরদারির নয় যে আপনি যা ইচ্ছা করতে পারবেন আপনার ট্যাক্সের টাকা নিয়ে। এই টাকা জনগণের টাকা। এই টাকা রাজ্যের প্রোডাক্টিভিটি বৃদ্ধির জন্য খরচা করতে হবে, সেটা মানব সম্পদের প্রোডাক্টিভিটি হোক। সব থেকে অবহেলিত এই রাজ্যের প্রাথমিক শিক্ষা এই সরকারের আমলে, কারণ এরা বুঝে নিয়েছে গোড়াটাকে কেটে দাও,
গোড়াটাকে কেটে দিতে পারলেই রসের অভাবে গাছটা মরে যাবে। এইবারে যে কম্পোজিট গ্রান্টের পয়সাটা দেখতে পাচ্ছেন, সেটা শুধুমাত্র আমরা চাপ দিয়ে রেখেছি বলে ভেবে নিয়েন না যে সরকার এমনি এমনি দিয়েছে। প্রথমকার আজ থেকে 3 মাস আগে যে নোটিফিকেশনটা দিয়েছিল সেটা মনে আছে? আপার প্রাইমারি এবং হাই স্কুলকে দেওয়া হয়েছিল 25% টাকা বরাদ্দ করা হয়েছে। ওই প্রাইমারি কথা মনে পড়েনি তো? আমরা যেদিন টেবিল চাপড়ে গিয়ে বলে এলাম 17ই ডিসেম্বর, আমরা ডেপুটেশন দিতে গেলে অন্যান্য সংগঠনের মতো গিয়ে চা খেয়ে মজলিস করে ঘর আসি না, 1 কাপ চা 1 কাপ জলও খাই না, কারণ সরকারি অফিসে গিয়ে পড়ে। যে কোন যুক্তিতে আপার প্রাইমারি এবং হাই স্কুলে 240 টাকা করে সরকারের বাচ্চাদের কাছ থেকে নেওয়ার প্রভিশন থাকার পরেও তাদেরকে আগে পয়সা দিলেন আর প্রাথমিককে বঞ্চিত করে রাখলেন, যেখানে আগে পয়সাটা দরকার। অভিভাবক কিরকম অভিভাবক? যে দুর্বল ছেলের দিকে দেখে না, যে ছেলের ঘরে অঢেল সম্পত্তি তাকে লালন পালন করে। আমাদের বক্তব্য হচ্ছে প্রত্যেককেই শিক্ষাবর্ষের শুরুতে 100% কম্পোজিট গ্রান্টের পয়সাটা দিতে হবে, সেটা হাই স্কুল হোক, সেটা প্রাইমারি হোক। কিন্তু আপনার কাছে যদি অর্থের অপ্রতুলতা থাকে, আপনি কোন যুক্তিতে প্রাইমারিকে বঞ্চিত করলেন? কোন উত্তর দিতে পারেন। এবং কথা দিয়েছিলেন, ভুল হয়ে গেছে, আমরা কথা দিচ্ছি ওর থেকে বেশি পার্সেন্টেজ পয়সা প্রাইমারির জন্য বরাদ্দ করব। আমরা বললাম যে যদি ধরেই নিলাম আপনাদের তর্কের খাতিরে যে কেন্দ্র পয়সা দেয়নি, এখন যদি বলি যে কেন্দ্র কেন পয়সা দেয়নি, সেই কেন উত্তর কিন্তু আপনারা দিতে পারবেন না। কারণ শিক্ষা দপ্তরের টাকা যেভাবে নয়-ছয় হচ্ছে, সেটা অকল্পনীয়, আপনারা ভাবতে পারবেন না। কত কত প্রজেক্ট বাস্তবে আসেই না, অফিসগুলো থেকে হাওয়া হয়ে যায়, ওখান থেকে ইউসি দাখিল হয়ে চলে যায়। তারা বললেন, আমরা তখন বললাম যে রাজ্য তার ভাগের 40% পয়সাটা দিক, বলে যে তার থেকে বেশি দেওয়া হবে, কথা দিচ্ছি। তারা কথা রেখেছেন, 50% ইয়ে করেছেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পক্ষ থেকে যে হ্যাঁ, যে কথা দিয়েছিলেন সেই কথা রেখেছেন তারা। কিন্তু বঞ্চনা তো বহু। হলিস্টিক রিপোর্ট কার্ডের মার্কস আপলোড করতে হবে রেগুলারলি অনলাইনে। বাবা, কোনো পরিকাঠামো তৈরি করেছো? এই ফোনটা আমার নিজের পয়সায় কেনা মশাই, সরকারের টাকার কেনা নয়, এটা আমার নিজের অর্জিত পারিশ্রমিক। সেই পারিশ্রমিক দিয়ে আমি এখানে প্রতি মাসে ডেটা প্যাক ভরাই। এর কোনো অধিকার নেই সরকার এটাকে ব্যবহার করার। আমরা কথা দিয়ে যাচ্ছি, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার যাতে ঢোকে এই বছরের মধ্যে, তার জন্য রোডম্যাপ আমরা তৈরি করেছি। এতদিন সরকারকে ধরতে পারিনি, আমরা একদম ওত পেতেছিলাম, সরকার একটা চান্স দিক তারপরে দেখিয়ে দেবো। চান্স একটা পেয়ে গেছি। তৈরি থাকুন, প্রত্যেকটা স্কুলে কম্পিউটার ঢোকাবো, বাধ্য করবো এদেরকে। আর ঘাট ধরে কি করে আদায় করতে হয় সেটা খুব ভালো করে জানি। শিক্ষা না বাঁচলে, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন না হলে স্কুলগুলো উঠে যাবে, আমাদের জীবন জীবিকা সংকটের মধ্যে পড়বে। তার থেকে বড় কথা, এই রাজ্যের, এই দেশের অবৈতনিক শিক্ষাটা কিন্তু বহু লড়াই করে পাওয়া। নেতাজি সুভাষচন্দ্র বোসদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে 47 সালের পরে। তার আগে তো বৈতনিক শিক্ষা ছিল, বেতন দিয়ে পড়তে হতো। স্বাধীনতার পরেও এটা ছিল কিছুদিন। তাই এই অবৈতনিক শিক্ষাকে এত সহজে হেরে যেতে আমরা দিতে পারি না, তার জন্য লড়াই করতে হবে। শুধু স্বাধীনতা দিবসের দিনে মালা পরিয়ে বিপ্লবীদেরকে স্মরণ করলে হবে না, তাদের অর্জন করে দেওয়া অধিকারকে সুরক্ষিত রাখার দায়িত্ব এই রাজ্যের গুরুকুলকে নিতে হবে। এই রাজ্যের মানুষ কিন্তু তাকিয়ে আছেন আমাদের দিকে। আমরা চেষ্টা করছি, আমরা যে করছি না তা নয়। আমরা মনে করি যে এই রাজ্যের যে ভোটের যে ব্যবস্থা, এমন একটা ব্যবস্থা প্রণয়ন হয়েছে, সেটা আজ থেকে নয়, কিন্তু আগের জমানা থেকে। ভোটের দিনটা লুটপাট করে নে, যে যা গালাগালি দিবে কোনো অসুবিধা নেই, 5 বছর আরাম করে খাবি। মানুষ ভোট দিল বা না দিল কোনো অসুবিধা নেই, ভোটের দিনটা বাবা লুটপাট করে নে, তারপর 5 বছর আয়েস। তাতে একটা দিনে ছবি খারাপ হলো 2 মাস পরে সব ভুলে যাবে। এই ব্যবস্থাটাকে বদল করতে না পারলে কাজের উন্নয়নের দাবি ভিত্তিতে ভোট পশ্চিমবঙ্গে কোনোদিন চালু হবে না। আর যতদিন না পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়নের ভিত্তিতে ভোটটাকে চালু করতে পারছেন, ততদিন এই রাজ্যে এইরকমই চলবে। বছরের পর বছর ধরে
লুলো ল্যাংরা যেই দাঁড়াক এই পার্টি জিতিয়ে দাও। কি কাজ করেছে না করেছে আমরা কিন্তু কেউ দেখি না, ব্যক্তির কোনো ভূমিকাই নেই এখানে, কি কাজ করেছে তারও কোনো ভূমিকা নেই। কি পাচ্ছি আমি, কতটুকু পেলাম, এইটা নিয়ে আমরা ব্যস্ত, এবং তার মধ্যে শিক্ষিত সমাজও পড়ছে। একটা সমাজ যখন ভেসে যায়, একটা সমাজ যখন ডুবে যায়, তখন সেখান থেকে তুলে নিয়ে আসার দায়িত্বটা কিন্তু শিক্ষিত মানুষকেই নিতে হয়। কারণ শিক্ষাটা আপনাকে এটা শিখিয়েছে যে ন্যায় অন্যায়ের বোধটা আপনার মধ্যে দিয়েছে। যার মধ্যে সেই শিক্ষা হয়নি, কিন্তু তার তো সেই বোধ নেই, যার মধ্যে সেই বোধ নেই তিনি কিভাবে ভালো রাস্তা আপনাকে দেখাবেন? তার রাস্তা যদি দেখাতে হয়, এই রাজ্যের শিক্ষিত মানুষকে এগিয়ে আসতে হবে, এবং আপনারা সেই শিক্ষিত মানুষের প্রতিনিধি। আপনি প্রাথমিক শিক্ষকের চাকরিটা পেয়েছেন আপনার ক্লাসে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড হতেন বলে, না হলে প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়াটা এত সহজ কাজ নয়। সমাজ কি বললো না বললো বাদ দিন, সমাজ অবশ্য এখন আর সেভাবে বিদ্রুপের চোখে বলে না কিছু। আগে যখন বেতন কাঠামোটা খারাপ ছিল তখন কি মাস্টার এসব বলতেন, এখন বুঝে গেছেন যে এরা হচ্ছে দমদার লোক, কাউকে কেয়ার করে না। এই কেয়ার না করার মানসিকতাটা কিন্তু নিজের স্কুলেও রাখতে হবে। লড়াইটাকে নিজের জায়গাতে জায়গাতে পৌঁছে দিন, এবং এই ন্যায় অন্যায়ের বোধটাকে দিয়েই নিজেদের সন্তান সন্ততিদেরকে মানুষ করুন। আপনার প্রতিবাদটা যদি আপনার মধ্যে না থাকে, আপনি আপনার ছেলে মেয়েগুলোকে কি শেখাবেন? প্রতিবাদ থেকেই প্রতিবাদ সঞ্চারিত হয়। আমি একটা গল্প পড়ছিলাম গতকালকে, ফেসবুকেই পড়ছিলাম। নীরা বর্মা, ওনার স্বামী ইংরেজদের গোয়েন্দা ছিল, সুভাষচন্দ্র বোসকে গুলি করে মারার নির্দেশ ছিল। সেটা করতে গিয়েছিল বলে ওর স্বামীকে পেটে বেয়নে ঢুকিয়ে মেরে দিয়েছিল। কোথা থেকে এলো এই তেজ? সুভাষচন্দ্র বসুর কাছ থেকে এসছে। এই তেজের জন্ম, এই তেজের বিকাশ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার মধ্যে আসুক। তিনি প্রাথমিক হোক, তিনি উচ্চ প্রাথমিক হোক, তিনি মাধ্যমিক হোক, তিনি উচ্চ মাধ্যমিক হোক, এই আগুনটা প্রত্যেকের মধ্যে জ্বলুক, সেটাই আমরা চাই। আমরা লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছি, আর আমাদের লড়াইয়ের সংজ্ঞাটা একটু ভিন্ন। আমরা লড়াই বলতে বুঝি আমরা আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। এই আন্দোলন করতে গিয়ে আমাদের নিজেদের ছুটি ছাটা শেষ, কারণ আমরাও তো দিনের শেষে স্কুলটাকে মন দিয়েই করি। বলতে গেলে এখানে যারা বসে আছেন তাদের প্রায় প্রত্যেকের স্কুলটা নিজের নিজের সার্কেলে সেরাদের মধ্যে স্কুল বলেই আপনারা কিন্তু এখানে আসতে পেরেছেন। যারা ফাঁকিটা মারে তারা পর্দার আড়ালে থেকে সমর্থনটাকে করে, তারা মুখ দেখাতে পারে না। আমরা বুক ঠোকে কাজটা করি বলে সরকারের বিরুদ্ধে প্রতিবাদটাও বুক ঠোকে করি। তাহলে এটা যারা আমরা করছি, আমাদের আন্দোলন করতে গিয়ে ছুটি শেষ। তাহলে বাকি যে সংগঠনগুলো যাদের আন্দোলনটাই হচ্ছে শুধুমাত্র মেম্বারশিপ করানো, সেই জায়গাটাতে আমরা ফেল করে পড়ছি। তাহলে এই রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদেরকে আমাদের আবেদন, আপনারা যদি আমাদের পথটাকে সমর্থন করেন, যে অধিকার অর্জনের জন্যই আপনারা ছুটি ছাড়াটাকে ব্যয় করুন, তাহলে আপনারা এগিয়ে আসুন সংগঠনের কাছে। এই সংগঠনটা শক্তিশালী হওয়াটা এই কারণের জন্য প্রয়োজন, কারণ পশ্চিমবঙ্গে সবসময় বাইপোলারাইজড সমাজ, একদিকে হচ্ছে শাসক, একদিকে হচ্ছে বিরোধী, রাজনৈতিক, মাঝখানে কেউ নেই। আমাদের মতো মাঝখানে থাকা মানুষজনদের সংগঠনের এই কারণের জন্য প্রয়োজন, যারা চোখে চোখ রেখে ন্যায়টাকে ন্যায়, অন্যায়টাকে অন্যায় আমরা বলতে পারবো। আমরা কোনোদিন বলবো না যে এই দলটাকে ভোট দাও, কারণ আমরা জানি ক্ষমতায় যেই যাবে সেই রাবণ হবে। আমরা বরং মানুষকে এই কথাটা বলবো, আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে এই কথাটা বলবো যে গণতন্ত্র মানে কিন্তু লড়াই। আপনাদের ঠাকুরদারা যখন ব্রিটিশ আমলে বাস করতেন তখন প্রতিবাদের অধিকার ছিল না। 47 সালের পরে এই রাজ্যের, এই দেশের মানুষ প্রতিবাদের অধিকারটুকু পেয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার অধিকার। গণতন্ত্র আপনাকে এই পরিসরটুকু দেয়। সেই প্রতিবাদের অধিকারটাই হচ্ছে আপনার গণতন্ত্র, এর বাইরে কিছু নয়। সেইটাকে সুরক্ষিত রাখুন, সেইটাকে কার্যকরী করুন, সেইটাকে আরো বেশি করে ধারালো করুন। দেখুন, সেই প্রতিবাদের কাছে শাসক সবসময় জব্দ হয়ে থাকবে। আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে এমন একটা রূপ দিয়েছি, ভবিষ্যতে এই রূপটাকে বজায় রাখবো। আপনাদেরকে রাখতে হবে, সরকারে যেই থাক,
সরকারের খারাপটা খারাপ, ভালোটা ভালো, এইটাকে বলার জন্য উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গলা কোনোদিন কাঁপবে না। এই ধারাটা যেন বজায় থাকে। আপনারা অনেকে শুনতে চাইছেন হয়তো আমাদের নোশনালের খবর। আমি নোশনাল কি ও কেন সেই জায়গাতে যাচ্ছি না। আগামী 21 তারিখে শুনানি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে অতি দ্রুত শুনানি চলছে, খুব বেশি দিন আর এই শুনানি চলবে না। আমরা জিতবো সেই কথাটা বলে গেলাম। আপনারা অনেকে প্রশ্ন করবেন যে জেতার পর, আমরা প্রতি প্রশ্ন করি জেতার পর কি করবেন সেটা আপনারা ঠিক করুন। একটা মামলায় একটা অধিকার আদালত আপনাকে দিল, সেই অধিকারটাকে অর্জন করবেন নাকি ওই অধিকার কখন দয়া করে আপনাকে দেওয়া হবে তার অপেক্ষায় বসে থাকবেন, সেটা এই রাজ্যের প্রাথমিক শিক্ষকগুলোকে ঠিক করতে হবে। ইউপিডিডব্লিউ আপনার জন্য সেই অধিকারটুকু অর্জন করে দেবে, কিন্তু সেই অধিকারটাকে বাস্তবায়িত করার দায়িত্বটা এই রাজ্যের প্রাথমিক শিক্ষকগুলোকে নিতে হবে। আপনারা পারবেন তো নাকি? লড়াই করেই সেই আদালতের রায়কে কার্যকর করানোর ব্রত আমাদেরকে নিতে হবে। এখন থেকে তৈরি হন বন্ধু, বেশি সময় কিন্তু আর নেই। আর যদি আদালতের লড়াই চলে, আদালতের লড়াই যেখানে যেখানে হবে, যেভাবে হবে, যে কোর্টেই যাক, এই সরকারকে আমরা পরাজিত করব, এটুকু বলে গেলাম। কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে যে রাস্তার লড়াইটাকে আপনারা লড়ে দেখে নেবেন। WBHS এর জন্য লড়াই চলছে। 2019 সালে আপনাদের জেলাতে রাজ্য সম্মেলনের মধ্যে দিয়ে আমরা এটাকে ইস্যু হিসেবে গ্রহণ করেছিলাম। লড়াইটা চলছে, কিন্তু শুধুমাত্র প্রাথমিক শিক্ষকরা তো বঞ্চিত নন, আরো অনেক সেক্টর আছে। তাহলে কিভাবে শুধুমাত্র প্রাথমিক শিক্ষকরা এই দাবিটাকে একা অর্জন করতে পারে? বরং এটা অনেক বেশি বাস্তবসম্মত হবে সংগ্রামী যৌথ মঞ্চ এটাকে নিয়ে লড়াই করলে। আমরা চেষ্টা করছি সেটাকে নিয়ে, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এখন প্রাথমিক উদ্দেশ্য মহার্ঘ ভাতার বঞ্চনাটাকে দূর করা, এবং তারপরই ঘাড়ের কাছে এসে পড়েছে পে কমিশন। সরকার ঠিক করে রেখেছে যে পে কমিশনের চেয়ারম্যান হিসেবে বসাবে হচ্ছে HK দ্বিবেদীকে। যে ধরনের বায়াস্ট লোক, আরো সর্বনাশ আমাদের জন্য অপেক্ষা করছে, এটুকু বলে দিতে পারি। তাহলে সেটাকেও রক্ষা করতে হবে। পৃথক পে কমিশনের গঠন দাবি আমরা করব না, এখন থেকেই ঠিক করে নিন। সরকার পৃথক পে কমিশন গঠন করার প্রয়োজন কি আছে? অন্যান্য রাজ্য যেমন কেন্দ্রীয় পে কমিশনটাকে ইমপ্লিমেন্ট করছে, সেইভাবেই পে কমিশন ইমপ্লিমেন্ট করুক। কেন্দ্রের পে কমিশনটাকেই তুমি এখানে ইমপ্লিমেন্ট করো, তোমাকে পৃথক পে কমিশন গঠন করানোর প্রয়োজন নেই। এটাই হোক আমাদের দাবি। ডিএর জন্য যে লড়াই চলছে, আপনাদের কাছে অনুরোধ, সে লড়াইকে শক্তিশালী করুন। অন্য কোন সেক্টর সাথে আছে না আছে এটাকে দেখলে হবে না। সবাই লড়তে পারে না সাথে, এটা যদি এই ভাবনাটা যদি স্বাধীনতা সংগ্রামীদের মাথায় থাকতো, তাহলে ভারতবর্ষ জীবনে স্বাধীন হতো না। আমার পাশের বাড়ির লোকটা কেন ক্ষুদিরাম হবে না, আমি কেন ক্ষুদিরাম হব, এই ধারণাটা যদি ক্ষুদিরামের মধ্যে আসতো, তাহলে ভাবুন তো। আমরা ডিএর মামলা রেডি করেছি, খুব তাড়াতাড়ি ফাইল হবে। তার জন্য টাকা তোলার জন্য আপনাদেরকে কিন্তু মাঠে নামতে হবে। ডিএ কেসের জন্য আলাদা অ্যাকাউন্ট খোলা হয়েছে। আমরা যেটা ঠিক করেছি যে এই রাজ্যের 7,000 অফিসের কাছে আমরা গিয়ে পৌঁছাবো। আমরা বলবো যে প্রত্যেকটা অফিস থেকে প্রত্যেকটা স্কুল, আদালত, এই অফিসের মধ্যে স্কুল, আদালত, হাসপাতাল, থানা সবই থাকবে, যত সরকারি অফিস আছে। প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে আপনারা সবাই মিলে 1000 টাকা করে তুলে দেবেন শুনানি পিছু। খুব একটা কঠিন কাজ কিছু নয়। আমরা কথা দিয়ে যাচ্ছি, 3টে বা 4টে শুনানির মধ্যে ডিএ মামলা সুপ্রিম কোর্ট থেকে জিতিয়ে নিয়ে আসবো, দায়িত্ব নিচ্ছি আমরা। কিন্তু লড়াইটাতে আপনারা যদি স্থিমিত হয়ে থাকেন যে ওই বাকিরা আসে না, হাই স্কুলের টিচাররা আসে না, এই সরকারি কর্মচারীরা আসে না, আসে না, আসুক, আমরা গিয়ে পৌঁছাই। যারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে, যারা বিপ্লবের স্বপ্ন দেখে, তাদেরকে গিয়ে পৌঁছাতে হয় মানুষকে ঘুম ভাঙানোর জন্য। কোন মানুষ ঘুম ভেঙে আমার কাছে আসবে তারপর আমি বিপ্লব করবো, এটা বিপ্লবের শর্ত নয় বন্ধু। বিপ্লব বলতে আমাদেরকে যা বোঝানো হচ্ছে, এটা আবার বিপ্লব কি? এখানে যারা উপস্থিত আছেন তারা সৎ মানুষ বলেই এখানে উপস্থিত হতে পেরেছেন। বিপ্লবের প্রাথমিক শর্ত হচ্ছে আপনাকে সৎ হতে হবে। যে মানুষরা বিপ্লবের স্বপ্ন দেখায় পশ্চিমবঙ্গকে, তারা নিজের ব্যক্তি জীবনেই সৎ নয়, তারা আবার বিপ্লব কি করবেন? ছুটির দিনে এত মানুষ এসছেন,
বুকটা ঠুকে বলতে পারি যে কোন সংগঠনের হিম্মত নেই পুরুলিয়া জেলাতে ছুটির দিনে এই সংখ্যক জমায়েত করে দেখিয়ে দেবে। আপনারা যারা এসছেন তাদের সবাইকে স্যালুট। অভয়টা চলছে, একটা যুগান্তকারী পদক্ষেপ। অনেকে বিদ্রুপ করে বলে যে নাকি ব্যবসা করতে নেমেছে। ঠিক আছে, ব্যবসা করতেই নেমেছি। সেই ব্যবসা দিয়ে যদি 10টা মানুষেরও উপকার হয়, 10টা মানুষকেও যদি বিপদ দরিদ্র সীমার নিচে নেমে যাওয়া থেকে যদি আমরা রক্ষা করতে পারি, সেই ধরনের ব্যবসাতে তো ক্ষতি কিছু নেই। তাও কোন ব্যবসা করতে